প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের 6 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা লেডজার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান করব। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাসে অনেক কিছু বোঝার আছে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। একটু ভিন্ন রকম আজকের ম্যাথটা, তো এটা তোমাদের আমি একটু ভালো করে বোঝাতে চাই। ধৈর্য ধরে ক্লাসটা দেখো। আর বিশেষ করে আমার যে কোনো ক্লাস, মানে যে কোনো চ্যাপ্টারের ক্লাস তোমরা ধারাবাহিক দেখবে, 1 সেকেন্ডও টানা যাবে না। আচ্ছা, আশা করছি দেখা যাচ্ছে। দি ফিনান্সিয়াল স্টেবল owned by Mr. Nahid had the following balance sheet on June 30, 2023. মিস্টার নাহিদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট দেওয়া আছে। এখানে ফিনান্সিয়াল স্টেবল লেখা, আচ্ছা যাই থাকুক। তো ব্যালেন্স শিট জুন 30, 2023 সালের। এখন যে ব্যালেন্স শিটটা দেওয়া আছে, ব্যালেন্স শিট সম্পর্কেও আমাদের ধারণা থাকতে হবে, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র যে ব্যালেন্স শিট দেওয়া আছে তা নয়, নিচে অনেকগুলো লেনদেন দেওয়া আছে। এই লেনদেনগুলো দেওয়ার পরে প্রশ্ন করা হয়েছে, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন ফর জুলাই 2023। 2023 সালের জুলাই মাসের জাবেদা দাখিলা তৈরি করার জন্য বলা হয়েছে। পোস্ট দি জার্নাল এন্ট্রিজ টু দ্য লেডজার অ্যাকাউন্ট আফটার ইন্টারিং দি বিগিনিং ব্যালেন্স অফ দোজ অ্যাকাউন্টস। পোস্ট দি জার্নাল এন্ট্রিজ এটার মানে হচ্ছে যে জাবেদা দাখিলাগুলো হয়েছে এগুলো নিয়ে পোস্ট করার জন্য, মানে লেডজার করার জন্য, লেডজার অ্যাকাউন্টস খতিয়ান করার জন্য। আবার খতিয়ানের মধ্যে ইন্টারিং দি বিগিনিং ব্যালেন্স, ব্যালেন্স শিটের যে তথ্যগুলো আমি একটু পরে বোঝাচ্ছি, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, সবাই বুঝতে পারবেন। আগে প্রশ্ন কি করেছি এটা বুঝি। বিগিনিং যে ব্যালেন্সগুলো আছে সেটাও যুক্ত রাখতে হবে, ইন্টারিং দি বিগিনিং ব্যালেন্স অফ দোজ অ্যাকাউন্টস। এই হিসাবগুলোর বিগিনিং ব্যালেন্সটাও যুক্ত রাখতে হবে। পরে প্রিপেয়ার টিএল ব্যালেন্স অন জুলাই 31, 2023। জুলাই মাসের 31 তারিখে রেওয়া মিল তৈরি করো। মোটামুটি আগের ক্লাসের মতোই, তারপরও একটু ব্যতিক্রম আছে। তাহলে সম্পূর্ণ ক্লাসটা শেষ করো আর ম্যাথটা বুঝে নাও। এবার তোমরা লক্ষ্য করো, ছোট বড় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেন ঘটে, হিসাব রাখার জন্য লেনদেনকে প্রথমে জাবেদা দাখিলায় রূপান্তর করা হয়। জাবেদা দাখিলা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়া মিল, আর রেওয়া মিলে গিয়ে যদি এরকম পাওয়া যায় যে রেওয়া মিলের দুইটা দিক আছে, একটা হলো ডেবিটের দিক আর একটা হচ্ছে ক্রেডিটের দিক। যদি ডেবিটের এবং ক্রেডিটের দিকের টাকা যদি সমান হয়ে যায় অথবা মিলে যায়, তাহলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় যে রেওয়া মিল পর্যন্ত বা এখন পর্যন্ত আমরা যে হিসাব করেছি সকল হিসাব ঠিক আছে, এটা ধরে নেওয়া হয়। তোমরা জানো, বেসিক ক্লাসে আমি আলোচনা করেছি, হিসাব হলো 5টা: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। ওই যে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব আছে না, আয় এবং ব্যয়ের তথ্য যেটা থেকে পাওয়া যায় তার নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এই ব্যাখ্যাটা করার প্রয়োজন আছে, তাহলে সহজে বুঝবেন। তার নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। আয় ব্যয় বাদ দিলে হিসাবের মধ্যে আর কি থাকে বলতো? বাকি থাকে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ওই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের হিসাব পাওয়া যায় ব্যালেন্স শিট থেকে। যার কারণে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাসেটস ফাইনালি বাইর করা হয়েছে, টোটাল অ্যাসেটস, এবং এখানে বাইর করা হয়েছে লাইবিলিটি, ওনার্স ইকুইটি, মানে দায়, মালিকানা সত্ত্ব। আমরা একটা সমীকরণ জানি, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, অথবা সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সম্পদ সমান হবে দায় ও মালিকানা সত্ত্বের যোগফল। তো এখানে দেখো টোটাল অ্যাসেটস 52,400 আছে, আবার দায় ও মালিকানা সত্ত্বের যোগফলও 52,400 আছে। তার মানে ব্যালেন্স শিটে এটা প্রমাণ করতে হয় টোটাল সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। অতএব ব্যালেন্স শিটে এখানে যা আছে এগুলা সম্পদ, মানে এগুলা হচ্ছে সম্পদ, আর এগুলা হলো দায় মালিকানা সত্ত্ব। আর ব্যালেন্স শিট নিয়ে তোমরা যে চ্যাপ্টারে পাবে, যারা পেইড কোর্সে যুক্ত আসছো, তোমাদের দেখো কোর্সের মধ্যে একটা চ্যাপ্টার আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট।
ওই ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারের মধ্যে তোমাদের এই ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট এই জাতীয় ম্যাথের সরাসরি সমাধান আমি বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, সম্পদের মধ্যে এখানে ক্যাশ আছে 7,000, অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে 5,400। ক্যাশের বাংলা অর্থ তো নগদ, এগুলোর অর্থ তো আর বলতে হচ্ছে না, বেসিক ক্লাসে বলেছি। দেনাদার এটাও সম্পদ। তো ল্যান্ড বা ভূমি স্থায়ী সম্পদ, টোটাল অ্যাসেটস 52,400। লাইবিলিটিজ অ্যান্ড ওনার সিকিউরিটির মধ্যে অ্যাকাউন্ট পেবল এটা হলো দায়, লোন পেবল এটাও দায়, আর ক্যাপিটাল এটা মালিকানা সত্ত্ব, টোটাল 52,400। ট্রানজ্যাকশন ফর দি মান্থ অফ জুলাই 2023 ওয়ার এস ফলোস। এই যে ব্যালেন্স শিটটা এখানে দেওয়া আছে, তোমরা লক্ষ্য করলে দেখবে এটা হলো জুন মাসের 30 তারিখের, এটা হচ্ছে জুন মাসের 30 তারিখ। তো জুন মাসের 30 তারিখ পরের তারিখটা কত? জুন মাসের 30 তারিখের পরের তারিখ হচ্ছে জুলাই মাসের 1 তারিখের। তো জুন মাসের 30 তারিখের যা এর পরের তারিখে পরের মাসের জন্য এটা কিন্তু প্রারম্ভিক হয়ে যায়। অতএব বর্তমানে যে ব্যালেন্স শিটের তথ্যগুলো এখানে আছে এটা হলো জুলাই মাসের জন্য প্রারম্ভিক, যার কারণে বলা হয়েছে জুলাই মাসের খতিয়ান তৈরি করার জন্য। তো খতিয়ানের মধ্যে আবার প্রারম্ভিক বা বিগিনিং ব্যালেন্সটা অন্তর্ভুক্ত রাখতে হবে। এটার মানে হলো জুনের 30 তারিখ মানে জুলাইয়ের 1 তারিখ। আর এই যে হিসাবটা দেওয়া হয়েছে এখানে লেনদেন, এটা সম্পূর্ণ জুলাই মাসের। এগুলো তুমি বাদ দিতে পারবে না, কারণ এগুলো বিগিনিং। তো বিগিনিংগুলা জুলাই মাসের বিগিনিং মানে জুলাইয়ের 1 তারিখের, জুনের 30 তারিখ মানে জুলাইয়ের 1 তারিখের পরের তারিখেই কিন্তু জুলাইয়ের 1 তারিখ হয়ে যায়। সুতরাং এগুলো বিগিনিং। আর এই যেগুলো লেনদেন দেওয়া আছে এগুলা জুলাই মাসের। এবার আমি একটা কাজ করব, এগুলার ব্যাখ্যা এখন আর আমি করব না। আগের ক্লাসে জাবেদা কিলা কিভাবে করতে হয় এটা তোমাদেরকে বলা হয়েছে। তো সময়টা যাতে একটু কম লাগে আমি সরাসরি অঙ্কের সমাধানে যাচ্ছি। যেমন প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন ফর জুলাই 2023, জুলাই 2023 সালে জার্নাল এন্ট্রিজ বা জাবেদা কিলা তৈরি করো। আচ্ছা, এখানে আছে আমরা এখন প্রিপেয়ার দি জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন ফর জুলাই 2023। জুলাই মাসের 1 তারিখে আছে দি ওনার ইনভেস্টেড এডিশনাল ক্যাশ অফ টাকা 25,000, মালিক ব্যবসায়ের মধ্যে অতিরিক্ত বিনিয়োগ করেছেন 25,000। তো তোমরা ভালো করেই জানো প্রথম তারিখে যদি বিনিয়োগ করা হয় এটা মূলধন হিসাবে আনা হয়েছে। ব্যবসায়ের মধ্যে নগদ যদি আসে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট। যার মাধ্যমে অথবা যাহার মাধ্যমে নগদ আসবে অথবা যাবে সেটা নগদের বিপরীত। তো মূলধন হিসাবে ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে, তাহলে তো ক্যাশ ডেবিট। আর মূলধন হিসাবে এসেছে ক্যাপিটাল ক্রেডিট, এটা ব্যাখ্যা তোমরা জানো। এই জন্য আমি সরাসরি লিখে দিলাম জুলাই মাসের 1 তারিখে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট টাকার পরিমাণ 25,000। টু রেকর্ড বলে মানে লেনদেনটা যেই সম্পর্কিত সেটা তোমরা লিখে দিও। ইনভেস্টেড ক্যাশ এস ক্যাপিটাল। এতটুকু তো ক্লিয়ার, বুঝতে পেরেছ? কে কোনটা বুঝতে পারবে বা বুঝতে পারবে না এটা আমি ভালো করেই জানি। তো যেটা সহজে বুঝতে পারবে এটা সহজে বুঝিয়ে দিচ্ছি, আর যেখানে বোঝানোর প্রয়োজন আমি ব্যাখ্যা করে বোঝাবো, কোনো সমস্যা নেই। শুধু ধৈর্য ধরে ক্লাস দেখো। এখন 8 তারিখ কালেক্টেড মানে তো সংগ্রহ করা। এন অ্যাকাউন্ট রিসিভেবল অফ টাকা 5,400। যে দেনাদারের কাছ থেকে 5,400 টাকা কি? দেনাদারের কাছ থেকে 5,400 টাকা প্রাপ্তি। আচ্ছা, দেনাদারের কাছ থেকে 5,400 টাকা যদি প্রাপ্তি হয়, নগদ পেয়েছো, ক্যাশ ডেবিট আর দেনাদার দিয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সিম্পল। এখানে আর কোনো ব্যাখ্যা নেই। 8 তারিখ ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট টাকার পরিমাণ 5,400 বসিয়ে দাও। এখন এই জাতীয় ম্যাথ আমি যদি তোমাদের লিখে বুঝাই অনেক সময় লেগে যাবে, আর অনেক সময় লেগে যাওয়া মানে এটা বিরক্তির কারণ। যার কারণে শিক্ষার্থীরা আমার এই ধরনের ক্লাসগুলো পছন্দ করে, কারণ সময়টা কম লাগতেছে, সকল বেসিক ব্যাখ্যা সব কিছু জানতে পারতেছ। 10 তারিখ পেইড এন অ্যাকাউন্টস পেবল অফ টাকা 800। পেইড মানে পরিশোধ, অ্যাকাউন্টস পেবল মানে পাওনাদারকে পরিশোধ 800। তো নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট আর পাওনাদার পাইছে, অ্যাকাউন্ট পেবলটা ডেবিট। তো 10 তারিখ অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট টাকার পরিমাণটা 800 সুন্দর করে বসিয়ে দাও।
12 তারিখ, হোর্স ফিড টু বি ইউজড ইন জুলাই পারচেস অন ক্রেডিট 4 টাকা 1100। হোর্স ফিড মানে গুঁড়ার খাদ্য, টু বি ইউজড ব্যবহারের জন্য, গুঁড়ার খাদ্যের জন্য জুলাই মাসে ক্রয় করা হয়েছে অন ক্রেডিট মানে দাঁড়ে দাঁড়ে 1100 টাকা। এখন ক্রয় করা হয়েছে, ব্যয় তো এখানে পারচেস ডেবিট, আর নগদ কিন্তু যায় নাই ক্রয় করার কারণে। আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে, তাই অ্যাকাউন্ট পেবলটা আমরা ডেবিট করব। পারচেস ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, সরি পারচেস ডেবিট হবে আর পাওনাদার এখানে ক্রেডিট হবে। জাবেদা দাখিলা তো সবাই পারবে এটার। পারচেসটা ডেবিট 1100 আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 1100। 22 তারিখ, এ মিসসেলেনিয়াস এক্সপেন্স অফ টাকা 800 ফর জুলাই ওয়াজ পেড। বিবিধ খরচের জন্য 800 টাকা জুলাই মাসে পরিশোধ করা হয়েছে। সেই ক্ষেত্রে নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, আর ব্যয়ের কারণে চলে গেছে ব্যয়টা ডেবিট, মিসসেলেনিয়াস এক্সপেন্স হয়ে যাবে ডেবিট। আর জাবেদা দাখিলা নিয়ে ব্যাখ্যা তো আগের ক্লাসে আছে, সুতরাং আগের ক্লাস দেখে তারপরে তোমরা এই ক্লাসটা দেখো। মিসসেলেনিয়াস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, টাকাটা এখানে লেখা হলো। 28 তারিখ, দি ওনার উইথড্র টাকা 700 ক্যাশ। মালিক নিজে উত্তোলন করেছে 700 টাকা। মালিক যে নিজে উত্তোলন করেছে 700 টাকা, সেই ক্ষেত্রে নগদ কিন্তু চলে গেছে, ক্যাশটা ক্রেডিট আর ড্রয়িং হয়ে যাবে এখানে ডেবিট, নগদ চলে গেছে। তাই এটার ব্যাখ্যা আমি করতেছি না, ব্যাখ্যা তো আগের ক্লাসে আছে, ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে। ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট, ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। 31 তারিখ, সার্ভিস ফি ফর জুলাই ওয়ার বিল্ড টু এ রাইডিং ক্লাব ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 4500। দিস অ্যামাউন্ট ইজ ডিউ অন আগস্ট 10। তো বলা হয়েছে সার্ভিস ফি ফর জুলাই ওয়ার, তো জুলাইয়ের সেবার জন্য একটা বিল করা হয়েছে টু এ রাইডিং ক্লাব ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 4500। 4500 টাকার একটা বিল করা হয়েছে। বিল তখনই করা হয় যখন কারো কাছে দাঁড়ে বা বাকিতে ক্রয় বিক্রয় হয়, তখনই বিল করা হয়। আর দিস অ্যামাউন্ট ইজ ডিউ অন আগস্ট 10, আগস্টের 10 তারিখ পর্যন্ত এই অ্যামাউন্টটা বকেয়া থাকবে। বর্তমানে জুলাই মাসে আছে, তার মানে সেবা প্রদান করা হয়েছে, বিল লেখা হয়েছে, আর সেবা প্রদান করলে নগদ পাওয়া যায়। উৎপাদনমূলক প্রতিষ্ঠানে যখন ক্রয় বিক্রয় করবে তখন বিক্রয় করলে নগদ পাবে উৎপাদনমূলক প্রতিষ্ঠান, আর সেবামূলক প্রতিষ্ঠান সেবা প্রদান করলে কিন্তু নগদ পাবে। সুতরাং সেবা প্রদান করা হয়েছে, নগদে পাও নাই, এটা বিল করা হয়েছে, কিন্তু একসময় তো পাবে, ফলে দেনাদারের সৃষ্টি হয়েছে। অতএব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর এটা হচ্ছে এখানে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউটা ক্রেডিট। 31 তারিখ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউটা ক্রেডিট। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এবার খতিয়ানটা আমাদের করতে হবে, তাই তো? এখন খতিয়ানের জন্য তোমরা লক্ষ্য করো, সবগুলারই খতিয়ান করতে হবে যা আছে। যেমন ধরো এখানে আমি দেখতে পাচ্ছি ক্যাশ একটা, ক্যাপিটাল একটা, এখানে ক্যাশ আরও একবার আছে, তো দুইবার এক হিসাব করার প্রয়োজন নাই। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেবল, পারচেজ, মিসসেলেনিয়াস এক্সপেন্স, ড্রয়িং, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে আছে সার্ভিস রেভিনিউ। এখন পর্যন্ত কয়টা হলো এখানে? 1 2 3 4 5 6 7 8, 8টা। আচ্ছা, তারপরে প্রারম্ভিক যেগুলো, এগুলো যেহেতু খতিয়ানে অন্তর্ভুক্ত রাখতে হবে, এগুলোর হিসাব করতে হবে। যেমন আগেরটার মধ্যে ক্যাশ এটা অন্তর্ভুক্ত আছে, অ্যাকাউন্ট রিসিভেবল অন্তর্ভুক্ত আছে, ল্যান্ড অন্তর্ভুক্ত নাই, তাহলে ল্যান্ড নামে আরও একটা খতিয়ান হবে। অ্যাকাউন্ট পেবল অন্তর্ভুক্ত আছে, লোনস পেবল অন্তর্ভুক্ত নাই, লোন পেবল নামে একটা খতিয়ান হবে। আর ক্যাপিটাল যেটা, এটা নামে তো আছেই। তো এখানে আমি পেয়েছি দুইটা। দুইটা কি কি? একটা হচ্ছে ল্যান্ড আর একটা হচ্ছে লোন পেবল, দুইটা। আর এখানে পেয়েছিলাম যেন কয়টা, মনে হয় 8টা পেয়েছিলাম। তো যতটাই হয় এক একটা হিসাবের জন্য তো এক একটা খতিয়ান হবে। আগের ক্লাস তোমরা দেখছো না? ক্যাশ, ক্যাপিটাল, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেবল, পারচেজ, মিসসেলেনিয়াস এক্সপেন্স, ড্রয়িং, সার্ভিস রেভিনিউ, লোনস পেবল, ল্যান্ড। একেবারে বিগিনিং থেকে ওই যে জাবেদা দাখিলা করেছি
ওই এতটুকু পর্যন্ত টোটাল আলাদা আলাদাভাবে 10টা হিসাব আমি পেয়েছি। তো 10টা হিসাবের জন্য 10টা খতিয়ান করতে হবে, ঠিক আছে? এটা তো আগের ক্লাস যেহেতু করেছো, তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। আর এটা খতিয়ানের গড় কীভাবে করতে হয় সেটাও তোমাদের জানা আছে আগের ক্লাস করার মাধ্যমে। তো এটা হলো ক্যাশের খতিয়ান করব। ডেট, অ্যাকাউন্ট, টাইটেলস, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স আছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, তাহলে ক্যাশের খতিয়ানটা আমরা কিভাবে করব লক্ষ্য করো। এই হচ্ছে আমাদের জাবেদা দাখিলা। এখানে আমরা যদি লক্ষ্য করে দেখি যে 1 তারিখ এখানে ক্যাশ আছে, 1 তারিখ ক্যাশ আছে, 8 তারিখেও ক্যাশ আছে, 10 তারিখে ক্যাশ আছে, 10 তারিখে ক্যাশ আছে, 12 তারিখে নেই, 22 তারিখেও ক্যাশ আছে, 28 তারিখেও আছে, 31 তারিখে নেই। তাহলে কয়টা তারিখে? 8, 10, 22, 28। তো যেটার খতিয়ান করব দেখতে হবে ওইটা ডেবিট না ক্রেডিট। 1 তারিখে আমরা এখন ক্যাশের খতিয়ান করতেছি, ক্যাশটা কিন্তু ডেবিট 25,000, কিন্তু সাথে কি আছে? ক্যাপিটাল। তো তোমাদের যেটা কাজ যে 1 তারিখে এই যে জুলাই 1 তারিখ, তার আগে ব্যালেন্সটা নিতে হবে, মানে প্রারম্ভিক যেটা এটা তো অন্তর্ভুক্ত রাখতে হবে। আমরা তো এখন ক্যাশের খতিয়ান করতেছি, তাই তো? ওই যে দেখো এখান থেকে এই যে ক্যাশ আছে না 7,000। এখন কথা হলো যে ক্যাশের টাকা আমি ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? আচ্ছা তুমি বলো তো হিসাব কয়টা? হিসাব হলো 5টা। কি কি? সম্পদ, ব্যয়, আদায়, মালিকানা সত্ত্ব। তো আগের ক্লাসে তো আমি তোমাকে রেওয়া মিলের অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি। তো রেওয়া মিলে ডেবিট কোনটা, ক্রেডিট কোনটা? সম্পদ এবং ব্যয় রেওয়া মিলে ডেবিট, আদায় মালিকানা সত্ত্ব রেওয়া মিলে ক্রেডিট। তাই যদি হয় ক্যাশ তো সম্পদের মধ্যে পড়ে, তার মানে এটা ডেবিট। ডেবিট হলে ডেবিটের ঘরেই কিন্তু এইটার টাকাটা বসাতে হবে, 7,000 টাকা বসাতে হবে। তারপর এই ক্যাপিটালেরটাও আমি একেবারে বসিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। জুলাই 1 তারিখে ব্যালেন্স সরাসরি ব্যালেন্সে চলে যাবে, আর এটা ডেবিটের 7,000 টাকা। এই টাকাটা কিন্তু ডেবিটের 7,000 টাকা। এখন পরে আবার 1 তারিখে যে সাথে আছে ক্যাপিটাল, কিন্তু যেটার খতিয়ান করতেছি ক্যাশের, ওইটা কিন্তু ডেবিটে, সুতরাং টাকা ডেবিটে লিখো। আগের যে 7,000 ওইটা ডেবিট, বর্তমানে যে 25,000 এটাও ডেবিট। ডেবিট ডেবিট হলে যোগ, ক্রেডিট ক্রেডিট হলে যোগ, ডেবিট ক্রেডিট অথবা ক্রেডিট ডেবিট বিপরীত হলে বিয়োগ। 7 আর 25 যোগ করলে 32,000। লক্ষ্য করো, আরও লক্ষ্য করো, সহজ হয়ে যাবে। 8 তারিখে ক্যাশ আছে ডেবিটে 5,400 টাকা, কিন্তু সাথে আছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো দেখো 8 তারিখে সাথে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, সাথেরটা এখানে লিখতে হয়। ক্যাশ আছে ডেবিটে, তাই ডেবিটে 5,400, কিন্তু আগের ব্যালেন্স যে 32,000 এটা কিন্তু ডেবিটের। 32,000 আর 5,400 যোগ করলে 37,400 টাকা হয়ে যাবে। 10 তারিখে আসছো, ক্যাশ কিন্তু এখন ক্রেডিটে 800 টাকা, সাথে আছে অ্যাকাউন্ট পেবল। তো যেটার খতিয়ান করতেছি ওইটা কিন্তু ক্রেডিটে 10 তারিখ, সাথে আছে অ্যাকাউন্টস পেবল। আর যে ক্যাশের খতিয়ান করছি এটা কিন্তু আছে ক্রেডিটে। আগের যে ব্যালেন্স 37,400 এটা কিন্তু ডেবিট, আর বর্তমানে যেহেতু ক্রেডিট পেয়ে গেছি তাহলে বিক করতে হবে। ডেবিটের 37,400 থেকে ক্রেডিটের 800 বিক করলে ডেবিটের 34,600 থাকে। এভাবে হিসাবটা করতে হবে। তারপরে 22 তারিখে আসো, ক্যাশ আছে ক্রেডিটে 800, সাথে আছে মিসেলেনিয়াস এক্সপেন্স। 28 তারিখেও ক্যাশ আছে ক্রেডিটে, সাথে আছে ড্রয়িং। 22 তারিখে ক্যাশের সাথে মিসেলেনিয়াস এক্সপেন্স, কিন্তু ক্যাশটা আছে ক্রেডিটে, তাই আমরা ক্রেডিটের ঘরে বসিয়েছি। তো আগের ব্যালেন্সটা এখন পর্যন্ত ডেবিট, 34,600 থেকে 800 বিক করলে 35,800 থাকবে। আর 28 তারিখে সাথে আছে ড্রয়িং, কিন্তু ক্যাশটা ক্রেডিট, 35,800 থেকে 700 বিক করলে 35,100 থাকবে। শেষ আমাদের একেবারে ক্যাশ সহ যাবতীয় যা আছে লেনদেনের মধ্যে যা আছে বিগিনিং সহ সব কিছু আমরা বসিয়ে দিয়েছি। তাহলে বর্তমানে আমাদের ক্যাশের খতিয়ান 35,100 টাকা, এটাই উত্তর। আচ্ছা, এখন ক্যাপিটাল আর অ্যাকাউন্ট রিসিভেবলের খতিয়ান করা হয়েছে, সবগুলোরই করতে হবে। এখন ক্যাপিটাল আর অ্যাকাউন্ট রিসিভেবলের খতিয়ান করা হয়েছে, চলো এখন আমরা এটা দেখব। পরবর্তীগুলা
একেবারে সহজ। প্রথমত আমরা দেখব যে ক্যাপিটালের এই জায়গায় বিগিনিং ব্যালেন্স কত, 11,600। ওই ক্যাপিটাল যেহেতু মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, তাহলে তো এটা নিশ্চয়ই ক্রেডিটে যাবে। আর আমাদের জাবেদা দাখিলা অনুযায়ী শুধুমাত্র জুলাই মাসের 1 তারিখে ক্যাপিটাল আছে, সাথে আছে ক্যাশ, কিন্তু এই ক্যাপিটাল যেটার খতিয়ান করবো এটা ক্রেডিট। উত্তরটা দেখো, ক্যাপিটাল জুলাই 1 তারিখের ব্যালেন্স যেটা 11,600, এটা সরাসরি ক্রেডিটে যাবে, ডেবিটে কেন যাবে না? কারণ ক্যাপিটাল মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, এটা এমনিতেই খতিয়ানের, ক্রেডিট জেরে চলে যাবে। 1 তারিখে ক্যাপিটালের সাথে আছে ক্যাশ, তাই ক্যাশ লিখলাম, কিন্তু ক্যাপিটালটা ক্রেডিট, এই জন্য টাকাটা ক্রেডিট। অতএব আগের 11,600 এটাও ক্রেডিট, বর্তমানে যে 25,000 এটাও ক্রেডিট, দুইটা যোগ করলে 34,600, এটাই হলো উত্তর। এবার অ্যাকাউন্ট রিসিভেবল যেটা, আচ্ছা অ্যাকাউন্ট রিসিভেবল দেখি আমরা। অ্যাকাউন্ট রিসিভেবল কি উপরে আছে? এই যে বিগিনিং আছে, তো এটা যেহেতু সম্পদ 5,400, আমি সম্পত্তি বিগিনিং বলে তো লিখবই। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল 8 তারিখে আছে, 8 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবলটা কিন্তু ক্রেডিট, সাথে আছে ক্যাশ। আচ্ছা আর কি আছে? হ্যাঁ, 31 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবলটা কিন্তু ডেবিট, সাথে আছে সার্ভিস রেভিনিউ। এই যে দেখো, আমি জুলাইয়ের 1 তারিখে ব্যালেন্সটাকে নিয়ে আসলাম, সম্পদ যেহেতু ডেবিটেই বসবে, এই ডেবিটে। 8 তারিখে সাথে আছে ক্যাশ, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 5,400 এটা কিন্তু ডেবিটের ব্যালেন্স, আর এই 5,400 পরে বসে গেছে ক্রেডিটের ব্যালেন্স। তো ডেবিট থেকে ক্রেডিট বিক করলে শূন্য, এখানে কোনো টাকাই বসবে না। 31 তারিখে সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে আছে, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলটা ডেবিট, অতএব আগের কোনো ব্যালেন্স নাই। তো ডেবিটের যে 4,500, এটা ডেবিটের 4,500 ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। এগুলা ক্লিয়ার তো? বুঝতে পেরেছো তো? আচ্ছা পরে কোনগুলো করা হয়েছে দেখি। তুমি যে কোনোটা করতে পারো, আগে পরে যে কোনোটা করতে পারো, এটা আগের ক্লাসেও আমি বলেছি। আচ্ছা এই তিনটা এখন বোঝাচ্ছি, তোমরা ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। তো এখন অ্যাকাউন্টস পেবলের এটা করা হয়েছে। অ্যাকাউন্টস পেবলের কি আগের কোনো জের আছে? আছে, এই যে বিগিনিং 800 টাকা। তো এই জায়গায় বিগিনিং আছে 800 টাকা। এবার জাবেদায় দেখি আছে কিনা, 10 তারিখে আছে অ্যাকাউন্টস পেবল টাকা 800, সাথে আছে ক্যাশ, কিন্তু অ্যাকাউন্টস পেবলটা ডেবিট। 12 তারিখেও আছে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট আছে 1100, সাথে আছে পারচেস। আর কি আছে? আর নেই। তাহলে লক্ষ্য করো, অ্যাকাউন্টস পেবল বিগিনিং যেটা 1 তারিখ, ব্যালেন্সটা আগে ক্রেডিটে 800 নিয়ে আসো। 10 তারিখে অ্যাকাউন্টস পেবলটা কিন্তু ডেবিটে আছে, আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে দেখে নাও। এই যে 10 তারিখ অ্যাকাউন্টস পেবলটা কি ডেবিটে আছে না? এটা যেহেতু ডেবিট, সাথে আছে ক্যাশ, ক্যাশ লেখা হয়েছে, অ্যাকাউন্টস পেবলটা কিন্তু ডেবিটে আছে, এই জন্য এখানে ডেবিটে লেখা হয়েছে। এই যে ডেবিট এখানে, আগেরটাও তো ক্রেডিটের 800, এখন ডেবিটের 800, তাহলে ক্রেডিটে আর কোনো ব্যালেন্স থাকবে না, ব্যালেন্সে জিরো। 12 তারিখে যেটা আছে, ক্লাসটা ফুল স্ক্রিন করে দেখো। এই যে অ্যাকাউন্ট পেবল, সাথে আছে পারচেস, কিন্তু অ্যাকাউন্ট পেবলটা ক্রেডিট। এই যে 12 তারিখে আমরা এই জায়গায় ক্রেডিট যেহেতু বসালাম, তাহলে এটা যেহেতু ক্রেডিট, ক্রেডিট ব্যালেন্সে চলে যাবে। আচ্ছা পরে পারচেস, পারচেস কত তারিখে আসছে আমরা যদি এটা লক্ষ্য করি, আশা করছি তোমাদের দেখা যাচ্ছে, তারপর আমি আরেকটু বড় করতেছি। পারচেজ আছে এখানে, আমি ভালো করে খুঁজে দেখতেছি, শুধুমাত্র 12 তারিখে পারচেজ, টাকাটা ডেবিট, সাথে আছে অ্যাকাউন্টস পেবল, আর তো কোনো জায়গায় নেই। তাহলে পারচেজ সাথে আছে অ্যাকাউন্টস পেবল, কিন্তু পারচেজটা ডেবিট, তো ব্যালেন্স সরাসরি ব্যালেন্সও ডেবিটে চলে যাবে, একটাই আছে, সুতরাং এখানে আর কিছু করার নেই। পরে মিসিলেনিয়াস এক্সপেন্স, এটাও একটা আছে মিসিলেনিয়াস এক্সপেন্স, এই যে এখানে সাথে আছে ক্যাশ, কিন্তু এটা ডেবিট, তাহলে ডেবিটেই টাকা বসবে। সাথে আছে ক্যাশ, টাকাটা কিন্তু ডেবিটে বসবে, ব্যালেন্সও ডেবিটে বসিয়ে দাও, শেষ। পরে ড্রয়িং, ড্রয়িং একটাই আছে, ড্রয়িং ডেবিট, সাথে আছে ক্যাশ, টাকার পরিমাণ 700। ড্রয়িং সাথে আছে ক্যাশ, ডেবিটে বসবে, কারণ ড্রয়িংটা ডেবিট, ব্যালেন্সও ডেবিটের 700 চলে যাবে। যেহেতু আগের ক্লাসটা দেখেছো,
সুতরাং বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, তারপরে কি কি করা হয়েছে? তারপরে সার্ভিস রেভিনিউ, লোন পেবল, ল্যান্ড, এগুলা। সার্ভিস রেভিনিউ একটাই আছে, সাথে অ্যাকাউন্ট রিসিভেবল, কিন্তু সার্ভিস রেভিনিউটা ক্রেডিট, সাথে অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস রেভিনিউটা ক্রেডিট। তাহলে ক্রেডিটে 4,500 এই জায়গায় বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু লক্ষ্য করো, একেবারে সার্ভিস রেভিনিউ পর্যন্ত যা আছে জাবেদা দাখিলা শেষ। তারপর এই বিগিনিং ব্যালেন্স যেটা বলছিলাম, এটা থেকে এখন পর্যন্ত ল্যান্ড বাকি আছে আর লোনস পেবল বাকি আছে, এই দুইটা করে দিলেই 10টা হয়ে যায়। এখন ল্যান্ড যেটা, এটা তো ক্রেডিট 40,000 সরাসরি ব্যালেন্সে চলে যাবে, আর লোনস পেবল যেটা, এটাও 40,000 সরাসরি ব্যালেন্সে, এটা ক্রেডিটে চলে যাবে আর সম্পদটা ডেবিটে চলে যাবে। তো আমি তোমাদের দেখাচ্ছি, যেমন লোনস পেবল সরাসরি ব্যালেন্স বলে, এটা যেহেতু দায় সরাসরি ক্রেডিটে চলে যাবে, সম্পদ হলে ডেবিটে চলে যেত। ল্যান্ড সম্পদের মধ্যে পড়ে, তাই ব্যালেন্স বলে ডেবিটে চলে যাবে। এই যে আমরা ডেবিটে উভয় জায়গায় বসিয়ে দিচ্ছি। বিষয়টা একেবারে ক্লিয়ার। খতিয়ানও আমাদের করা শেষ হয়ে গেছে। এবার আমাদের ট্রায়াল ব্যালেন্স অথবা রেওয়ামিলটা করতে হবে। তো আশা করছি তোমরা বুঝে গেছো যে রেওয়ামিল এখন কিভাবে হবে। তো রেওয়ামিল করতে হয় খতিয়ান থেকে। তো এই যে খতিয়ান আমি করলাম, যেমন ধরো ক্যাশের উত্তর আমি পেয়েছি 35,100, ক্যাপিটালের উত্তর আমি পেয়েছি 34,600, অ্যাকাউন্ট রিসিভেবল 4,500, এই সবগুলো নিয়ে অ্যাকাউন্টস পেবল 1100, পারচেজ 1100, মিসসেলেনিয়াস এক্সপেন্স 800, ড্রয়িং হচ্ছে 700, সার্ভিস রেভিনিউ হচ্ছে 4,500, লোন পেবল 40,000, ল্যান্ড হচ্ছে 40,000, এই সবগুলো নিয়ে এই যে দেখো ট্রায়াল ব্যালেন্সের নিয়ম হচ্ছে যাবতীয় সম্পদ এবং দায়, সম্পদ এবং ব্যয় রেওয়া মিলে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দিও, সিরিয়াল নাম্বার, তারপর অ্যাকাউন্ট টাইটেলস, রিফারেন্স, ডেবিট, ক্রেডিট। এখন ক্যাশ সম্পদের মধ্যে পড়ে ডেবিট, ক্যাপিটাল, আর এই টাকাগুলো কিন্তু খতিয়ানের জের থেকে নিয়ে আসছে, ক্যাপিটাল মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদের মধ্যে পড়ে ডেবিট, অ্যাকাউন্ট পেবল দায়ের মধ্যে পড়ে ক্রেডিট, পারচেজ ব্যয়ের মধ্যে পড়ে ডেবিট, মিসসেলেনিয়াস এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে ডেবিট, ড্রয়িং ব্যয়ের মধ্যে পড়ে ডেবিট, সার্ভিস রেভিনিউ আয়ের মধ্যে পড়ে ক্রেডিট, লোন পেবল দায়ের মধ্যে পড়ে ক্রেডিট, ল্যান্ড সম্পদের মধ্যে পড়ে, ড্রয়িংটা কিন্তু বিপরীত মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে তাই ডেবিট, লোন পেবল এটা দায় আর ল্যান্ড সম্পদের মধ্যে পড়ে ডেবিট। এখন এই টাকাগুলো টোটাল যোগ করলে 82,200, আবার এই টাকাগুলো টোটাল যোগ করলে 82,200, টাকা কিন্তু রেওয়া মিলে মিলে গেছে। তো রেওয়া মিলে যেহেতু মিলে গেছে, সুতরাং ধরে নিতে হবে যে আমরা আগে যে হিসাব করেছি সেই হিসাবগুলো এখন ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।